ঘড়ির কাঁটায় ৮টা, মানে আর ধরুন ওই ২.৫ ঘন্টা মতো বাকি ভারতীয় সময় অনুযায়ী। ট্রাম্প শপথ নিতে চলেছেন, ডোনাল্ড ট্রাম্প ৪২তম প্রেসিডেন্ট আমেরিকার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ নিচ্ছেন তার ঠিক ২-২.৫ ঘন্টা আগে ধুকপুকানি বেড়ে গিয়েছে। আমরা হার্টবিট শুনতে পাচ্ছি এপার বাংলায় বসে। কার বলুন তো? মোহাম্মদ ইউনূসের। কেনটা একটু পরে আসছি, একটু বিশদে আসছি, কিন্তু আমরা তো একাধিক দিন এটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু আজকে শুরুতে একটু এটা আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করব যে একদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ নিতে চলেছেন, আর অন্যদিকে মোহাম্মদ ইউনূস কি করতে চলেছেন। দেখি একটু ব্রেকিংটা আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এই শপথ গ্রহণের ঠিক আগে ধুকপুকানি বাড়ছে মোহাম্মদ ইউনূসের। কেন আসবো বিশদে, কিন্তু দেশ ছাড়ছেন উনি। যখন ৪২তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ট্রাম্প, তখন ভারতীয় 10:30টার সময় ভারতীয় সময় ঠিক তার কিছুক্ষণ পরেই বাংলাদেশ ছাড়তে চলেছেন মোহাম্মদ ইউনূস, এবং তার গন্তব্য হচ্ছে সুইজারল্যান্ড। প্রধান উপদেষ্টা একটা দেশের কি কারণে হঠাৎ করে দেশ ছাড়তে হচ্ছে তাকে, কি কারণে যে মত প্রতিষ্ঠা করেছিলেন উনি দায়িত্ব নিয়ে ওই দেশটাতে, সেই মতগুলোই এখন তার সঙ্গে নেই। আর যাদের দ্বারা পরিচালিত হয়ে এই দেশটার মাথায় বসে আছেন মোহাম্মদ ইউনূস, সেই মানুষগুলোই এখন কোথাও যেন ছেড়ে দে মাকে দেবাচি অবস্থা। তা এই জায়গায় দাঁড়িয়ে দেশ ছাড়া ব্যতীত আর কোনো অপশন নেই মোহাম্মদ ইউনূসের কাছে। কিছু তথ্য আপনাদের কাছে এখানে জানিয়ে রাখতে চাইবো। প্রথমত এই কথা বলা হচ্ছে যে একটি ফোরামে যোগ দিতে তিনি সুইজারল্যান্ড যাচ্ছেন, খুব ভালো কথা, তিনি যেতেই পারেন। কিন্তু কথা হচ্ছে ২৫ তারিখ তার দেশে ফেরার কথা তো রয়েছে, কিন্তু ফিরবেন কি তিনি? খুব মানে তাৎপর্যপূর্ণ এই বিষয়, যেখানে এই কথা বলা হচ্ছে যে সুইজারল্যান্ড উড়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সংবাদ মাধ্যম বলছে সুইজারল্যান্ডে একটি ফোরাম, ইকোনমিক ফোরাম অনুষ্ঠিত হতে চলেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে মোহাম্মদ ইউনূস যাচ্ছেন। কিন্তু ইকোনমিক ফোরামে যোগ দিতে যে মানুষটা যাচ্ছেন তার দেশের ইকোনমির অবস্থা কি এখন? আলু, বেগুন, খুব সাধারণ কিছু শাকসবজি যেগুলো খুব শীতকালে উপাদেয় অবশ্য, সেগুলোর কি দাম? আমরা প্রতিদিন অনুষ্ঠান করছি, আর সোশ্যাল মিডিয়ায় যে তথ্যগুলো আমাদের কাছে আসছে সেখানে তো ভয়ঙ্কর ছবি, ভয়ঙ্কর। কত টাকা দিয়ে কিনতে হচ্ছে, কত টাকা দিয়ে আলু, পেঁয়াজ, কোথায় পৌঁছেছে দাম। সাধারণ মানুষ তারা কি বলছেন? মোহাম্মদ ইউনূসের রাজত্বকালে তারা কতটা সুখী, তারা কতটা খুশি, একটু দেখাবো আপনাদের। দেখুন বাংলাদেশের সাধারণ মানুষ কি বলছেন। ওই ভ্যাট দিয়ে আমাদের গ্যারেজ চালানোর মতো সামর্থ্য নেই। আমরা যে কাজ করি, যেই টাকাটা পাচ্ছি ওইটা থেকে ভ্যাট দিতে গেলে আমাদের কিছুই থাকতেছে না। আর ইউনূস সাহেব যতদিন আছে আপনি আমার থেকে শুনে নেন, সে এই দেশটাকে সুদে এমন একটা জর্জরিত করে ঋণে ফেলা দিয়ে যাবে, আমরা মানুষরা গৃহযুদ্ধ লেগে যাবে। আমাদের যে ভ্যাটটা ধরা হয়েছে, এই ভ্যাটটা দিয়ে আমরা কাজ করতে পারবো না, কারণ ১,০০০ টাকা যদি আপনার ১৫০ টাকা ভ্যাট ধরে তাহলে আমরা চলবো কিভাবে? স্বার্থের জন্য করতেছে, নিরীহ লোকের জন্য কিছু করছে। সবাই স্বার্থ ছিল। এখন তো মানুষ না খাই মরতে হবে, খালি সিগারেট না তো সর্বকিছু দামে তো বাড়াইলো। আমাদের কাছে আওয়ামী সরকারি ভালো ছিল, আন্দোলনের আগে যে কামাইটা ছিল বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই। যার ঘর নাই এরা ঘর করে দিছে, যা করে পোলা পান্ডা পড়ে থাকলে ওর বাতারা হতো। এখন উন্নয়ন হয় না কেন? এখন আরো জিনিসের দাম বাড়ে কেন? এবার আমরা যে প্রশ্ন এখানে রাখতে চাইছি যে শপথ নেওয়ার আগেই কি কোথাও ট্রাম্পের খেলা শুরু হয়ে যাচ্ছে? কেন বলছি এ কথা? কারণ আপনারা জানেন যে ৩ কূটনীতিক তাদেরকে ইতিমধ্যেই পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে মার্শা বার্নিকাট রয়েছেন। এই মার্শা বার্নিকাট সহ ৩ কূটনীতিক তাদেরকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এই ৩ জন। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত এই মার্শা বার্নিকাট ছিলেন, এবং এই যে বলা হচ্ছে যে মার্শা বার্নিকাটকে কি কারণে সরিয়ে দেওয়া, অনেকে কথা বলছেন যে উনি বাইডেন সরকারের খুব ঘনিষ্ঠ ছিলেন, এবং সেই সময় যেটা আমি বললাম যে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত ছিলেন। খুব স্বাভাবিকভাবেই ট্রাম্পের আগমনে উজ্জীবিত আওয়ামী লীগ
এবং একটা ছবি আপনাদের এখানে দেখাবো, যেখানে বাংলাদেশের রাস্তায় একটা ঝটিকা মিছিল, হঠাৎ করে কিছু মানুষ একসঙ্গে হয়ে এটা বলার অন্তত জায়গা তৈরি হয়েছে, বলতে পারছেন যে হাসিনার সমর্থক যারা জোর গলায় বলছেন যে একদিন শেখ হাসিনা ফিরবেন। এটা ছবিটা দেখায় আপনাদের কিভাবে মিছিল করছেন কিছু মানুষ এক জায়গায় হয়ে, দেখুন। মরে পড়ে আসবে এই দিনে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দিনে মুজিব তোমায় মরে পড়ে, মুজিব তোমায় মরে পড়ে আসবে এই দিনে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবার কথা হচ্ছে যে শপথ গ্রহণ তো হচ্ছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কি এমন কোনো নির্দেশ দেবেন ডোনাল্ড ট্রাম্প? প্রেসিডেন্ট অফিস থেকে 120 ধারা নির্দেশ হতে পারে এমনটা মনে করা হচ্ছে যে বিশ্বের মিশ্র দেশগুলোর বিরুদ্ধে সেই নির্দেশ যেতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মাথা ব্যথার কারণ তৈরি হচ্ছে বই কি, কারণ তারা ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে গোপন অস্ত্র চুক্তি করে ফেলেছে। গোপন অস্ত্র যেভাবে চুক্তি হয়েছে তাতে কি খানিকটা হলেও ক্রুদ্ধ ডোনাল্ড ট্রাম্প? বাংলাদেশের সামরিক কার্যকলাপ কি নিষিদ্ধ হতে পারে সেই প্রশ্ন উঠছে। ভারত সফরে কি এরকম একটা বার্তা ডোনাল্ড ট্রাম্প দেবেন? কি বল কথা, সঠিক কথা, আমি আপনার কাছেই আসবো, কিন্তু কিছু রিয়াকশন আমাকে শোনাতে হবে। তাহলে এইগুলো কেন আসছে? তাহলে এই মানে আমি যদি বলি এটা বোকামো করছে বাংলাদেশ, বোকামো করছে বাংলাদেশ, তাহলে অত্যুক্তি হবে কিনা? নুরুল হক তার একটা রিয়াকশন আমি শোনাবো। একটা লাশ পড়লে ওপারে 2টা লাশ ফালাতে হবে। এই দেশের 18 কোটি মানুষ, এই দেশের 1 ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দিবে না। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফ এর সাথে গোলাগুলি হয়েছে। আমাদের বিভিন্ন স্থানে আপনারা দেখেছেন সীমান্তে তারা কাটা তারের বেড়া দেওয়ার অপচেষ্টা করছে, শূন্য রেখা বরাবর এসে যাচ্ছে। আমাদের কিছু ভূমি দখলেরও পায়তারা করেছে, কারণ শেখ হাসিনা সরকার অনেক ক্ষেত্রে তাদেরকে সেই সুযোগ দিয়েছিল। আমাদের বিজেপি পরিষ্কারভাবে বলছি, সীমান্তবর্তী এলাকার মানুষকে, সরকারকে অনুরোধ জানাবো দ্রুত সময়ের মধ্যে সামরিক ট্রেনিং দিয়ে প্রয়োজনে বিজেপির সাথে তারাও কাজ করবে এই ভারতের দখলদারিত্ব এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আজকে একটা খুশি সংবাদ আছে, ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর, উই আর লুকিং ফর শত্রুস, বের হয়ে গেছে। নেত্রকোনার লৌহ মানব, সাহস আছে, 10 ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ ভারতকে সাহায্য করবার জন্য। হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে। অপ্রিয় মুসলিম উম্মাহ, মুসলিম উম্মার যুবকেরা, তোমাদেরকে বলি, এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি। যদি বাংলাদেশকে দখল করা তো দূরের কথা, হিন্দুত্ববাদীদের চোখ যদি এদেশের ভূখণ্ডের উপর পড়ে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ। তাহলে এই মন্তব্যগুলো কেন আসছে বা বোকামি করছে কিনা বাংলাদেশ, আমি উত্তর নেব ঝন্টুদা। তার আগে একটু বলে রাখি যে অবসরপ্রাপ্ত সেনাকর্তা অমলেন্দু রায়চৌধুরী আমাদের সঙ্গে এখানটায় ঠিক আসবো, যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন, সেই কথাটা এই জায়গায় খুব তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এই যে সন্দীপাদি বলছেন না যে বিএসএফের ওপর হামলার ঘটনা ঘটছে, এটা তো ঠিকই যে বিএসএফ মার্ক যদি খায়, বিএসএফ যদি আক্রান্ত হয়, তাহলে সেটাও কিন্তু গোটা বিশ্বের কাছে সেই তথ্য, সেই বার্তা, সেই ছবি পৌঁছাচ্ছে, যেটা কিছুটা হলেও ভারতকে অস্বস্তিতে ফেলতে পারে। এবং আমি আবার বলবো, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তার একটা বক্তব্য কি বলেছেন তিনি আমি দেখাবো আপনাদের, কিন্তু পড়েছে বলে চলে ফিরে এলাম বিরতির পর। আর যেটা আমি বলছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের উনি যে কথা বলছেন, আমি সন্দীপাদির কথার সূত্র ধরেই বলি, প্রাণঘাতী অস্ত্র বিজিবির কাছে আছে, কিন্তু যেগুলো নেই, যেমন টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, এগুলো কেনার জন্য আমরা অনুমতি দিয়েছি।
আপনারা দেখেছেন যে চাঁপাই নবাবগঞ্জ থেকে বা সেই সীমান্তে বিএসএফ এর কাছে এগুলো আছে, কিন্তু বিজিবির কাছে নেই।